তুমি যে আমাকে বিয়ে করে এখানে বিক্রি করে দিয়েছো, এই কথাটা তুমি ওদের বলনি তো? মাথা খারাপ, এমন কথা কেউ আবার বলে নাকি? তবে তাদেরকে আমি এক অন্য গল্প শুনিয়েছি। কি গল্প শুনিয়েছো? সে এক দারুণ গল্প। তোমার একটা ফল ইএসসি রিপোর্ট বানিয়ে তোমার দাদার হাতে ধরিয়ে দিয়ে বললাম, এই দেখুন আপনাদের ওর বিয়ের আগে 1 মাসের অন্তঃসত্ত্বা ছিল, আর সেটা লুকিয়ে আপনারা আমার সাথে কাকনের বিয়ে দিয়েছে। আর কাকনের কলঙ্ক ঢাকার জন্য আমাকে নগদ 5 লাখ টাকা দিতে হবে। তা না হলে প্রতারণার দায়ে আপনাদের সবাইকে আমি পুলিশে দেব। না, মনুষ্যত্ব বলে আমার কিছু নেই। টাকার জন্য আমি আমার মনুষ্যত্বের গলায় বিবেকে গলায় টাকার জন্য আমি সব কিছু করতে পারি। তাহলে এক কাজ করো না, ওই টাকার জন্য নিজের বোনকে বিক্রি করে দাও, টাকার জন্য নিজের মাকে ভাইকে সাজিয়ে সমাজের সবার কাছে বিলিয়ে দাও। আমার আম্মা বহিনের নামে আর একটা বাজে কথা বললে আমি তোমাকে ওভাবে কষ্ট দিলে ও হাঁপিয়ে পড়বে যে, আর ও যদি হাঁপিয়ে ওঠে তাহলে জামার কারবারে কেরোসিন পড়ে যাবে। আজকাল ওর বড্ড সাহস বেড়ে গেছে। আমার মা বহিন তুলে যখন তখন কথা বলছে। বলতে দাও না, যে গরু দুধ দেয় মাঝে মাঝে তার লাঠিও সহ্য করতে হয়। তুমি এখন যাও ওসমান, আজ আমার মনটা বড় ম্যাচ ম্যাচ করছে, তাই কাকুনকে দিয়ে একটু মেসেজ করিয়ে নিতে চাই। ওকে স্যার, শুধু মেসেজই নয়, ফিল্ডে নামানোর আগে ও কতটা তৈরি সেটাও পরখ করে নিন স্যার। কাস্টমারদের খুশ করার আগে তুমি আমায় কতটা খুশ করতে পারো সেটাই হবে আজ তোমার পরীক্ষা। আজকের দুনিয়ায় ভদ্রভাবে বাঁচতে গেলে শুধু টাকা চাই, কাপন মুঠো মুঠো টাকা। আর আমি তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবো যেখান থেকে তুমি 28 টাকাও কামাতে পারবে আর জীবনটাকেও দারুণ ভাবে উপভোগ করতে পারবে। কিন্তু আমি তো তোমায় মরতে দেবো না কাকন। কি করবেন তাহলে? এই কদিনেই তোমার পয়সার অনেক জমে উঠেছে। অন্য দেখছে কাস্টমাররা দেখছি অনেক বেশি করে তোমায় পছন্দ করছে। এই সুযোগে যতটা পারো কামিয়ে নাও। হ্যাঁ, বাইদা বাই, মনে করো আজ আমি তোমার স্পেশাল কাস্টমার। নাও, তোমার নাচ গান আর যৌবনের মেটেরিয়াল দিয়ে তুমি আমায় খুশ করে দাও। এতদিন আপনারা অনেক অত্যাচার আমার উপর করেছেন, আর না, আমি আর কারোর কাছে নাচবো না, ওরে খেলেও না। জরুর নাচবে সুন্দরী, জরুর নাচবে। तुम सबेर सामने नाचा गाना करबे तो और तुम्हारा नाचा गाना खुश है, हमारा सब बिल्कुल दीवाना मैंने जावे। তুমি এখানে? जी हाँ सर, मौन ना पीले की मौज बनाना जाए, इसीलिए हमें तुम्हार জন্য বেশি স্পেশাল মৌন আনিয়ে আছি। लीजिए सर, लीजिए। থ্যাংক ইউ। এই মাল আমি ওকেও খাওয়াবো আর নিজেও খাবো। जी हाँ सर, बिल्कुल देसी একবারে মৌল কামাল আছে এবং দাদা মিঠা भी লাগবে। ঠিক বলেছো তুফান, মনে যেন খুশি তুফান উঠছে। আর সেই তুফানে আমি দেশে বেড়াতে চাই। হ্যাঁ
তোমার প্রেমের দরিয়ায় তুমি আমাকে ভাসিয়ে নিয়ে চলো। আজ আজ সারাক্ষণ তোমায় নিয়ে আমি জানো তুফান, এই জানো কথা তোমার তোমার মারবে না ভীষণ কড়া, একটুতেই অনেক বেশি বহুত নেশা হয়ে নেশা নয় সব, নেশা নয়। আপনি বহুত টায়ার্ড আছেন। দিন রাত এত কাম করলে আপনি তো টায়ার্ড হবেন। ঠিক বলেছো। ঠিক বলেছ তুফান, তুমি ঠিক বলেছ। আজ আমি ভীষণ টায়ার্ড, আজ আজ আমার বিশ্রামের প্রয়োজন। এই কাকন, তুমি তুমি কিন্তু কোথাও যাবে না, আমি একটু বিশ্রাম নিয়ে আবার তোমার কাছে ফিরে আসবো। আবার আবার তোমার কাছে ফিরে আসবো। যাও লাইনে সাপ যাও। अगर 5-6 घंटा तक तुम्हारा होश नहीं आएगा। কেন হুঁশ আসবে না? আপনি ওই বন্ধের সঙ্গে কি মিশিয়েছে? नींद का गोली साथ में तुम्हारे लिए मौज करवे बोले। না না না, কে তুমি? আমি তোমার সিনেমাতে সুন্দরী। আমি तूफान सिंह আছে সুন্দরী। हमें तूफान যেখানে রাখবে कुछ ना कुछ निशान भी लेके जावे। तो हसन सुंदरी आसो तुम्हारी जिंदगी में तूफान का पहली निशान लगने दो, निशान लगने दो। মেরে শয়তান! মরমে আমার কিসের ভয়, আমি ধন্য কৃতার্থ হব যদি তোমার হাতে মরণ হয়। কে তুমি? কে বলো? আমি তোমার সিংহের কাছে না, তুমি তো বলছেন না। তোমার এই চোখের দৃষ্টি আমার খুব ছেলে পরিচয় লাগছে। বলো বলো, কে তুমি? কি তোমার পরিচয়? বলো বলো। আরে বাবা আমি তো বললাম তোমার ও লাহেরি সাপ। ও লাইনি সবকা বডি গার্ড का मटेरियल भाव আছে। কিন্তু এই কবিতা তুমি জানলে কোথা থেকে? আমার এক দোস্তের কাছে। কি নাম তোমার দোস্তের? রাহুল। রাহুল? হ্যাঁ যখন জেলে ছিলাম আমি যখন জেলে ছিলাম তখন ওখানে তখন ওখানে উস্তাদ সাথে আমার মুলাকাত হয়ে গিয়েছিল। আমার দোস্ত बहुत परदेसी आदमी আছে। একদম জৈসা वो जैसा काकुर नामे एक लड़की को प्यार करता, उसका खोर बनना को खोफ देखता, लेकिन अचानक की हुआ गया उसका काकुर उसका जिंदगी থেকে बिल्कुल हारिए गया। তোমার দোস্ত এখন কোথায় আছে? भगवान जाने হয়তো हमारा दोस्त एक प्यार का दीवाना बन रास्ता पर मेरे पे पूछे, नहीं तो प्यार इस लाश है। क्या हुआ काकुर दीदी, तुम्हारा आंसू কেন? তবে কি আমার দোষ কাকুর তুমি আছো? नहीं नहीं তাহলে কেন তাহলে কেন ও কাকুর তো ফুল का औरत ছিল, लेकिन तुम तो फूल नहीं ओ लाइन सबका रात का बुलबुल। না না না, তুমি বিশ্বাস করো, ওরা আমাকে জোর করে গান করাচ্ছে। ওই শয়তান ওসমানকে আমাকে নকল পরিচয় দিয়ে বিয়ে করে নিয়েছে, ওই কৌশল লাইনে শরীরে বিক্রি করে দিয়েছে। ওরা আমাকে জোর করে আমাকে দেহ ব্যবসায় নামাতে চাইছে। বিশ্বাস করো, আজই আমি রাহুলটাকে বড় ভালোবাসি। তাহলে তোমার প্যার মহব্বত জরুর পুরা হবে কাকুর দিদি। তুমি তোমার হলদা তুমি তোমার রাহুল রাহুলকে জরুর ফিরে পাবে। তুমি সত্যি বলছো? তুমি ওদের মধ্যে প্রতারণা করবে না তো? नहीं नहीं काकुर दीदी नहीं, हमें शैतान नहीं, हम इंसान है इंसान। और आज से अभी तुम्हारा दोस्त मिले गए हो। जी हाँ तो तुम्हारा वादा হচ্ছে एक ना एक होटल से बाइक पड़ा वही राहुल का पास तुम
तुम्हारा लिए जावे, लेकिन एक तो बात, আমাদের দোষ हमारा दोस्ती कोता और किसी को बोलेगे ना। मेरा दोस्ती मंजूर, मंजूर, मंजूर नहीं नहीं। वो छोड़ दो मेरे दोस्त, तुम मेरा बहुत तुमसे बड़ा बहन को हाथ पकड़ावे। रोगिन, अबे तुम नहीं, कान खोल कर सुन ले। उसका दिल उसका दिल हमारा बहन ने चुरा लिया थे, इसीलिए इसको हाथ আমি किसी को पकाने नहीं दूंगा। ভুল মানছো তুমি ভুল ভাবছো। আমি একটা বন্ধু হয়ে একটা বন্ধুর হাত ধরছিলাম, প্রেমিকা হয়ে প্রেমিকের হাত নয়। ও যদি তোমার বোনের প্রেমিক হয়ে থাকে তাহলে চিরকাল তোমার বোনেরই হয়ে থাকবে, তোমার বোনেরই হয়ে থাকবে। हाँ हाँ, तू ठीक ही बोलेছিস। हमारा बहन वो हमारा बहन का प्यार, हमारा बहन का मोहब्बत। না রবিন না, তুমি ভুল করছো। আমাকে নিয়ে তোমার এমন অবাস্তব শব্দ করতে সফল হবে না। क्यों दोस्त? तुम्हारा काकुन तो तुम्हारा जिंदगी से बहुत दिन पहले हारिए गए। तुम्हारे की मालूम होते वो काकुन আবার তোমার পাশ ফিরে আসবে। আসবে না রঙ্গিল, আসবে না। হয়তো সে এসে পড়েছে, এখন এখন শুধু সময়ের অপেক্ষা। এই মুহূর্তে কিন্তু কিন্তু এই মুহূর্তে রঙ্গিলকে জানতে দেওয়া যাবে না। ওই কাপড় সে আমারই কাপড়। কি হলো দোস্ত? কি ভাবছো তুমি? জানি হৃদয়ে যার হৃদয়ের অন্তরালে প্রেমের প্রদীপটা অকালে নিভে গেছে, কত বিখ্যাত তার এই ক্ষত বিক্ষত মনটা আবার নতুন করে স্বপ্ন দেখতে পারে না গো। জরুর পারে একটা তুফান এসে তোমার সাজানো বাগানটাকে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে বলে কি তুমি আর নতুন করে বাগান সাজাবে না রঙিন, हमारा कोई और प्यार दिए तुम्हारे झुकने दिले सब दूर दूर मिटिए दिले तुम्हारे आधार दिले बजे मोहब्बत चिराग जाने दिले हमारा हमारा भाई को तुम शादी कर लो दोस्त। বন্ধ করো, বন্ধ করো এক্ষুনি। একটা কথা মনে রেখো, চাঁদনি চাঁদনি হতে सितार से नहीं और मोहब्बत से होती है। ভালোবাসা শুধু একজনকে দেওয়া যায়, প্রকৃত প্রেম শুধু প্রকৃত প্রেম শুধু একজনকে দেওয়া যায়। বাকি যেটুকু হয় সেটুকু নোংরা। আর আমি তোমার দোস্ত হয়ে তোমার বোনের সাথে কখনোই নোংরামি করতে পারবো না, তো কখনোই না, কখনোই না। আর কত দূর জাহান্নামের পথ, আর কত দূর। আমি যে এক জাহান্নামের যাত্রী, তাই তো বিলে তাই তো বিবেক মনুষ্যত্বকে খুন করে আমি জাহান্নামের পথে খুঁজে চলেছি। এই তোমার চলে নয় রহন ভাই, তোমাকে অন্ধকার থেকে আবার নতুন করে আলোর পথে ফিরে আসতে হবে। আর তোমাকে আমার আলোর পথে ফিরিয়েছে ও জীবনের জয়গানকে বুঝিয়ে দিতে হবে। যার তোমাকে ক্যান্সার, সেও বাঁচার স্বপ্ন দেখে। হাইরে নিষ্ঠুর পৃথিবী, মূর্খ মানুষের আশা। কি উত্তম দা বলি জয় জগন্নাথ, জয় 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 দর্শন ভাই কেশব মাধব কৃষ্ণ মুরারি, কেশব মাধব কৃষ্ণ মুরারি। জয় জগন্নাথ, জয়
অবস্থায়। দাঁড়াও রোহন, দাঁড়াও। আপনি মদ খেও না রোহন, আপনি মদ খেও না। যাও বাবা, এটা একটি ভূতের মুখে রামরা, রোহন, যাকে এতদিন মদ খাইয়ে মাতাল করে নিজের মদের বোতল মুখে তুলে দিতে, আর আজ কিনা তারই হাত থেকে তুমি মদের বোতল কেড়ে নিতে চাইছো। রোহন, সেদিন যে ভুল করেছিলাম রোহন। শয়তান বলেছিল আমি রোহন, আমি ভুল করেছিলাম। সব জানি রুস্তা, আমি সব জানি। মিস্টার লাহিড়ী আমার সর্বনাশ করতে তোমাকে এই নকল খেলায় খেলিয়ে চলেছে। তাই তো তুমি ভালোবাসার টোপ দিয়ে মদের সাথে আমার সর্বনাশ করতে, মদের সাথে বিষাক্ত কোনো কিছু মিশিয়ে দিয়ে তুমি আমাকে একটু একটু করে পঙ্গু করার বরাত দিয়েছো। তাই না রুস্তা? সবই তো তুমি জানো বাপু, কেন কেন তুমি প্রতিবাদ করছো না বলো, কেন করছো না? মনের ভাষা যে আমি হারিয়ে ফেলেছি, রোহন, তাই তো প্রতিবাদ করে কি লাভ? আমি জানি আমি জানি ঘোর চক্রান্তের রাহু এই দত্ত ফ্যামিলিটাকে একটু একটু করে গ্রাস করে চলেছে। ষড়যন্ত্রের কালো মেঘে ঢাকা পড়েছে এই সংসার আঁকা। এই সময় আমি যদি প্রতিবাদ করি তাহলে হয়তো দাদার মতো আমাকে অকালে চলে যেতে হতো। তাই তো প্রতিবাদ সব দেহ হয়ে নীরবে প্রতীক্ষায় আছি। যদি কোনোদিন পাশার চাল উল্টে যায়, আমি না জেনে অনেক অনেক ভুল তোমার সাথে করেছি। তবে আমি কথা দিচ্ছি রোহন, আমি কথা দিচ্ছি তোমার সব ক্ষতি আমি আবার পূরণ করে দেবো। রোহন, এই আমার একটা নতুন নাটক শুরু হলো। জীবনটাই যে নতুন নাটক রোহন। কখন যে কার সাথে কিভাবে অভিনয় করতে সেটা ঈশ্বর ঠিক করে দেয় রোহন। এতদিন তোমার সাথে যে অভিনয় করছি, অভিনয় আসতে পারি তোমার সাথে একই সাথে করবো রোহন। সে কি নিজের দাদার সাথে তুমি প্রতারণার নাটক করবে? না না, দাদা নয়, দাদা নয়, ওর সাথে ওই কৌশল জায়ের সাথে একদিন আমি ওর সাথে একজন রূপসা, আমি কি করছি, আমি কি করছি শয়তানি? আমার আসল পরিচয় ফাঁস হয়ে যেতে হয়েছে, কারণ যে বড় বিপদ হতে পারে। না না, তার চেয়ে বড় আমি কি হলো রূপসা? মুখ খুলতে গিয়ে হঠাৎ চেপে গেলে কেন? না 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 না, আমি ছেলেকে বিশ্বাস করো। আসলে কি জানো তো, আসলে আমরা দুজনে এক পেটের মায়ের ভাই বোন নয়, আমরা হলো ব্যক্তিগত ভাই বোন। আমাদের সম্পূর্ণ চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা। কিন্তু উদ্দেশ্যটা এক, তাই না? রোহন, না এ মানে আসলে আমি মানে রোহন। ওই যে একটা কথা আছে না, বোকা লোকে ধোকা খায় আর চালাকে খায় পাল্টি। তুমি 1000বার পাল্টি খেতে পারো রূপসা, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমাকে তুমি বোকা সাজাতে এসো না, কারণ আমি বোকা নই। কথাটা মনে রেখো, কেমন? আমি জানি রোহন বাবু, আমি জানি তুমি বোকা নাও রোহন বাবু। আমি যে সত্যি বোকা, কারণ আজ আমি নিঃশরিক সর্বহারা এই পথ খুঁজার বলি জীবনে
স্যার বলছো কেন? এবার থেকে তুমি আমার নাম ধরে ডাকবে। না Yes, দুজনার হৃদয়ে যখন দুজনার নামটা লেখা হয়েই গেছে, তখন আর নাম ধরে ডাকতে আপত্তি কিসের জানি? বাইদা তা তোমার কাজ কত দূরে গিয়েছে রূপসা? মানে রোহনকে তুমি কতটা কবজা করতে পেরেছো? তাকে আমি পুরোপুরি কবজা করতে পেরেছি। রতন বাবু যে এখন শুধুমাত্র আমার নয়, খেলার পুতুল সে। ওকে আমি যা বলবো তাই করবে, সব তাই করবে। ভেরি গুড। হ্যাঁ তাহলে এবার মেডিসিনের লাস্ট ডোজটা অ্যাপ্লাই করে একেবারে ফিনিশ করার কথা বলতে রূপসা চমকে উঠলে কেন? তবে কি ওর রোহনের প্রতি দুর্বল হয়ে পড়লো? মানে না, এরকম ভাবে আমি কোনো ক্ষতি করতে পারবো না, কারণ তাকে যে মনে মনে ভালোবেসে ফেলেছি আমি যে তাকে। কি হলো রূপসা? তুমি কি অন্য কিছু ভাবছো নাকি? না মানে আসলে কি জানিস স্যার, মানে বলছিলাম তো কি, কয়েক মাস আগে এই ফ্যামিলি থেকে বড় খুন হচ্ছে স্যার। আবার যদি নতুন করে কোনো খুন হয় তাহলে পুলিশ কিন্তু আমাদেরকে সন্দেহ করবে স্যার। আর কোনোভাবে যদি জানতে পারে পুলিশ এই কাজের মধ্যে আমরা জড়িত, তাহলে কিন্তু আমরা দুজনে কিন্তু ফেঁসে যাবো স্যার। নাকি বলেন স্যার না মানে কৌশিক। কৌশিক কৌশিক লাহিড়িয়া তো বড় অন্যকে ভাষা, তাই তো তোমাকে দিয়ে রোহনকে খুন করিয়ে রাহুলের মতো তোমারও কারবারে কেরোসিন ঢেলে দেবো। স্যার স্যার বলছি আপনি কি ভাবছেন তখন থেকে স্যার? অন্য কিছু ভাবছেন নাকি আপনি? হ্যাঁ আমি ভাবছি, কি ভাবছেন? আমি শুধু তোমায় নিয়ে ভাবছি। আমার আর হ্যাঁ হ্যাঁ, আর তোমায় নিয়ে ভাবতে ভাবতে না আমি যেন কবি হয়ে যাচ্ছিল। ইয়েস মাই ডার্লিং, মাথার মধ্যে অসংখ্য কবিতার ছন্দ বিড়বিড় করছে। কোনটা আগে লিখি কোনটা পরে লিখি কিছুই বুঝতে পারছি না। আমি কবি হয়ে তোমায় নিয়ে লিখে যাব হাজার প্রেমের কবিতা, ভালোবাসার কলম হয়ে কাটবো আঁচো তুমি যদি হও গো প্রেমের খাতা। কবি নয় ডালি, আমি তোমার জন্য গায়ক হয়ে গাইতে চাই। পাগলি তোরে রাখবো বড় আদরে, জড়াই তোরে প্রেম পিহিরিতি সাদরে। পাগলি তোরে রাখবো বড় আদরে, জড়াই তোরে প্রেম পিহিরিতি সাদরে। পাগলি তোরে একবার শুধু একটি বার, আমি কি দেখলাম নিজের বোনকে আপনি ভুল লিখেছেন স্যার। তুমি আমাকে বলছো ভুল দেখেছো? তোমার কি মনে হয় আমার তোকে ছানি পড়ে গেছে? আমি ভুল কোনোদিন দেখিনি। না 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 না, আপনি ভুল দেখেননি, তবে তবে আপনার ভাবনাটা ভুল। ভাবনাটা ভুল মানে? এই আসলে আসলে আমরা তো মানে যাত্রা রিহার্সাল দেখছিল। ডাক্তার রিহার্সাল? হ্যাঁ স্যার, যাত্রায় লোক শিক্ষা হয়, আর সেই জন্যই তো আমরা বছরে 2-1টা যাত্রা করি। সামনের দুর্গাপূজাতে যেমন আমরা একটা যাত্রা করছি, তাতে ও নায়িকা আর আমি ভিলেন। কাজের চাপে ঠিক মতো রিহার্সাল করার সময় পাই না তো, তাই আজকে একটু সময় করে রিহার্সালটা করে নিচ্ছিলাম। তাই না রে বল? এবার না তুই রোহনের কাছে যা, হ্যাঁ? ভালো করে রোহনের সেবা করবি, ওর যাতে কোনো অসুবিধে না হয়। আর তোমাকে বলতে হবে না দাদা, তোমাকে আমি এক্ষুনি যাচ্ছি। তুই যাবার সময় একটা কথা বলছি দাদা, এই বাড়িটা যখন তখন তুমি না আর একটা শুরু করলো, আমাদের তো ভাবতে পারতো দাদা। আর তোমার কোনো আসছি কেমন কোনটা না আমার ভারী লাজুকে। তা আমার অভিনয় কেমন দেখলেন স্যার? মানে ভিলেন সাথে তুমি তো পারবো তো? ওই তো অলরেডি ভিলেন সেদিন বসে আছো।
তোমাকে আমাকে অনেক নজর রাখতে হবে। কি হলো, মনটা গম্ভীর হয়ে গেল যে? হো, হো, আমি আপাতত কারবারে কেরোসিন ঢালার কাজটা শুরু করে দিই। এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি স্যার, এই কয়েকদিন ধরে না একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু সাহস পাচ্ছিলাম। কিন্তু সাহস পাচ্ছিলাম না। আমি আমার কোম্পানির ম্যানেজার, তুমি আমার কোম্পানির ম্যানেজার, যে কোনো যখন যেভাবে হোক তুমি তখন সেভাবে কথা বলতে পারো। বলো কি বলতে চাও? বলো, বলো কি বলতে চাও? বলছিলাম কি স্যার, না মানে বলছিলাম কি স্যার, বর্তমানে আপনি এই বর্তমানে আপনি দত্ত অ্যান্ড কোম্পানির একমাত্র স্বঘোষিত মালিক হলেও কাগজ কিন্তু অন্য কথা বলছেন। কাগজ কিন্তু অন্য কথা বলছে স্যার। আই মিন এই কোম্পানির অর্ধেক অংশ আই মিন এই কোম্পানির অর্ধেক অংশ কিন্তু এখনো ওই রাহুলের নামে রয়ে গেছে। সুতরাং রাহুল যদি কোনোদিন ফিরে এসে তার সম্পত্তির দাবি করে তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন স্যার। রাহুলের আরে রাহুল কি বেঁচে আছে? আর কি প্রমাণ আছে? সাবধানের তো মানে না না, সাবধানের তো মান নেই। ধরুন কোনোভাবে রাহুল বেঁচে ফিরে এলো, তাই বলছিলাম রাহুলের নামে আসুন রাহুলের নামের শেয়ারটা আমরা 50 আমরা 50-50 করে ভাগ করে নিই। রাহুল আমার ভাইপো, ভাই তার অবর্তমানে আর যে কোনো সম্পত্তি সে অধিকার আইনত অধিকার আমার, সেটা খামোখা তোমাকে আমি দিতে যাব কেন? এই দেখুন স্যার, আপনাকে পুরোটা পাইয়ে আপনাকে পুরোটা পাইয়ে দিতে আমি এত কিছু করলাম আপনি সেটা আর আপনি সেটা ভুলে গেলেন। ভুলিনি ম্যানেজার। বলিনি ম্যানেজার, সেই নির্মম ঘটনা সেই দিনের সেই নির্মম ঘটনাটা আমি বিন্দু মাত্র ভুলিনি। নিজে বাঁচার জন্য নিজে বাঁচার জন্য তোমাকে সাপোর্ট করলেও আমি তোমাকে সাপোর্ট করলেও যে অপরাধ বোধ আজও আমার মনে মনে থাকছে। জানো ম্যানেজার, দাদা ভীষণ আমায় ভালোবাসতো, তাই তার নিঃসংকোচে সব সম্পত্তি এবং আমার বউ যে আমার নামে লিখে দিয়েছিল। আমাকে সবাই বিশ্বাস করত, অথচ অথচ কথা পৌঁছকে আমি বিশ্বাসঘাতকতা করেছি। তার সাজা আমি পাচ্ছি। চোখের সামনে আমার একমাত্র ছেলেটা একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। এসবই হয়েছে, এসবই হয়েছে শুধু তোমার জন্য। তুমি যদি বৌদিকে খুন না করতে, এক্সকিউজ মি স্যার, এটা আপনি কি বলছেন? আমি কখন আপনার বৌদিকে খুন করতে গেলাম? আপনার প্রমাণই বাকি আছে? বলো কি ম্যানেজার, তুমি খুন করনি? মোটেই না। আপনাদের ফ্যামিলির সাথে আমার কি এমন শত্রুতা আছে যে আমি আপনার বৌদিকে খুন করতে যাব? তবে যে খুন করেছে তার প্রমাণ কিন্তু আমার কাছে আছে। কে খুন করেছে? এই ছবিটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। শয়তান, আমাকে বৌদি গলা টিপে ধরতে বলে গোপনে তুমি ছবি তুলেছ। ওই ছবি তুমি এমন ইম্পর্টেন্ট ছবি মুছে ফেলার মতো ইডিয়েট আমি নই স্যার। কারণ এই ছবিটাই একদিন প্রমাণ করে দেবে যে আপনি আপনার বৌদিকে খুন করেছেন। শয়তান কৌশিক লাহিড়ী, ওকে আমি ছাড়ব না। আমার উপরে খুনটা চাপিয়ে দিয়ে তুই রেহাই পাবে না কৌশিক লাহিড়ী। খুনের গায়ে ফেল যদি আমাকে থাকতে হয় তাহলে আমি তোকে নিয়ে যাবো। আর খুনের
কার খুন মানে? আমি আমার কাছে খুন করলাম। আমি আমার কাছে খুন করলাম এই জেলে যাবো। যে আমি জেলে যাবো? এই যে একটু আগে বলছিলেন ম্যানেজার বাবু নাকি নিজের খুনের দায় আপনার উপর। আরে কি মুশকিল, আরে কি মুশকিল, বলতে কি কি বলতে আমি কি বলে ফেলেছি তার উল্টোটা তুই মনে করছিস? আমি উল্টা পাল্টা বকিনি, কারণ আপনি বলা পড়ে গিয়ে উল্টা পাল্টা বলে আসল কথাটা চাপা দিতে চান। পরিষ্কার শুনেছি। আমি পরিষ্কার শুনেছি আপনি একটা খুনের কথা বলছিলেন। তুই এখান থেকে যা। তুই এখান থেকে যা। না, আগে বলুন। আগে বলুন আপনি কার খুনের কথা বলছিলেন? ম্যানেজার বাবু কোন খুনের দায় আপনার উপর চাপাতে চাইছে, আর আপনি না বললে আমি ছোটদা উঠে গিয়ে আমি কিচ্ছু শুনিনি। আমি কিচ্ছু জানি না। আমায় বাঁচতে দিন। আমায় বাঁচতে দিন। অশান্তি চলছে, সারা সংসার জুড়ে চলছে চরম অশান্তি। বৌদি নাকি ওকে মেনে নিচ্ছে না। ও আমি ভেবে পাচ্ছি না তার কথা আমি বিশ্বাস করবো। নিজের বইয়ের কথা বিশ্বাস করো বাদামাই বাবু, যে বইয়ের কথা বিশ্বাস করে না সে তো কাপুরুষ। বইয়ের কথাই চলে সুপুরুষ হওয়া থেকে কাপুরুষ হওয়াটাই অনেক ভালো। তাই সময় ওটা কি মনে করে? আমি আমার দিদি বাড়ি আসবো, আমার সময় তোমার কি আছে? তুমি কি দাও না আমি আমার দিদি বাড়ি আসি? আমি দিদিকে নিয়ে বলছি দিদিলে আমরা তোর বাড়ি আসবো না, আমাকে বকে দে। কি মুশকিল, আমি আমার তখন তোমাকে বললাম এসব কথা শুনে তোমার দিদি আমার ভীষণ অশান্তি করবে। হ্যাঁ, আমার দিদি অশান্তি করবে। দিদিলে জামাই আমি বললাম কি বললাম নাই করতে। প্লিজ চুপ করো। তোমার এ বাড়িতে আসা যাওয়া নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমি শুধু জানতে চেয়েছিলাম এই সময় হঠাৎ তুমি কোনো কি বিশেষ কোনো কাজের দরকার আছে? হাতে ভাই কি দরকার না থাকলে কি আমি এমনি এমনি হাতি? তা কি দরকার বলো? পাড়ায় আমি মুখ দেখাতে পারি না, রাস্তায় বেরোলে আমার বন্ধু বান্ধবীরা তিতকালি মারে। ও মা, কেন? সবাই বলে তোর জামাই বাবু একটা এত মতো মানে তাগলি বলে, আর তুই কি না এত ধস্তা জামা প্যান্ট পরে ঘুরে বেড়া, দামি দামি জামা প্যান্ট পরতে পারি না। আমি দামি জামা প্যান্ট? তবে আমি অনেক ভেদ করে বলে দিয়েছি। কি বলেছো? বলেছি আমার জামাই বাবু কি দাতা লোক নাকি মাত্র বলে অফিসার। আমি বললে সে আমার 5,000 টাকা দামে জামা প্যান্ট কিনে দিতে পারে। 5,000 টাকা? হ্যাঁ, আর সেই টাকাটা নেওয়ার জন্যই তো আমি এ বাড়িতে এসেছি। আমি তোমায় কোনো টাকা দেবো না। সেই ভালো। সেই ভালো। হ্যাঁ, লে দাদা, টাকা তাহলে তুমি দেবে না, তাহলে আমি দিদির কাছে যাই। দিদিলে আর আমি দরবার আনবো না, দাঁড়াবো আমায় বকেতে। চুপ, চুপ। আমার কাছে 5,000 নেই। আমার কাছে 5,000 নেই। এই না। এই 3,000 টাকা দিলাম। 3,000? তাই ভালো। তাই ভালো। বাকি 2,000 বাকি 2,000 তোমার কাছে জমা দাও, বলে নিয়ে নেব। পরে নিয়ে নেবো। 500, 1,000, 1,500,
এই শরীরগুলো এই শরীরগুলো যে কবে ঘাট থেকে নামবে কে জানে। এদের জন্য আমাদের ভাব- এদের জন্য দেখছি আমাকে পথে বসতে হবে। একই। দেখি ও এমন ও করছে, এমন করছে কেন? কি হয়েছে ওর? ওগো, আমার সব- বাবা, আমার সর্বনাশ হয়ে গেছে গো, আমার সর্বনাশ হয়ে গেছে। বাথরুমে পড়ে গিয়ে আমার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। তবে প্রথম বাচ্চাটা নষ্ট হয়ে যায় বাবাজির মনটা একটু খারাপ হয়ে গেল। কিন্তু এমন অঘটন ঘটে। কিন্তু এরকম অঘটন ঘটলো কি করে? অঘটন নয় গো, অঘটন নয়, এ ঘোর চক্রান্ত। চক্রান্ত? হ্যাঁ, তোমার বৌদি চক্রান্ত করে বাথরুমে সাবান জল ফেলে রেখেছিল। আর সেই পায়খানা পিছলে গিয়ে আমার এত বড় ক্ষতি হয়ে গেল। তোর জায়গা, আর আমার বৌদি কখনোই এমন আমার বৌদি কখনো এরকম কাজ করতে পারে না। পারে গো পারে, অনেক কথাই তো তোমাকে আমার বলা হয়নি, আর বলবি বাকি করে। তুমি তো আমার একটা কথা বিশ্বাস করবে না। বিশ্বাস করুক আর নাই করুক, খুলে খুলে বল যা যা করেছে, সব খুলে খুলে সব খুলে খুলে বল। আর কি বলবো? আর কি বলবো বাবা? একদিন রান্নাঘরে ঢুকে দেখি একদিন ওই রান্নাঘরে ঢুকে দেখি সিলিন্ডারে লোক খোলা। আমার আমার আর কিছু বুঝতে বাকি রইল না। ইচ্ছে করে ওই গ্যাসটা খুলে রেখেছিল। সেই আমি রান্না করার জন্য ওভেনটা জ্বালিয়েছি, অমনি সারা ঘরে আগুন জ্বলে আমি পুড়ে এখানে মা তোর কথা শুনে তো আমার তোর কথা শুনে আমারই গা কাঁপছে। না 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 বাবাজি না, ঘরে আর থাকা চলবে না। আর তোকে ঘরে রাখা চলবে না। বাবাজি তো বাবাজি তুমি এমনি না অন্য কোথাও হয়তো হয়ে থাকো। অসম্ভব। অসম্ভব। যে দাদা যে দাদা আমাদের ছোটবেলা থেকে করে করে মানুষ করেছে, সেই দাদা দুর্দিনে দাদাকে ছেড়ে আমি চলে যাব, এটা আমার পক্ষে অসম্ভব ব্যাপার। অত সব পুরনো কথা মনে রাখে। অত সব পুরনো কথা মনে রাখলে চলবে না বাবাজি। আজকাল ছেলেই না আজকাল ছেলেই বাবাকে দেখে না, আর দাদা তো কোথায়? কিছুতেই বুঝছে না। কিন্তু একটা কথা আমি তো কিছুতেই বুঝতে পারছি না। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, বৌদি বৌদি বুড়িদের সাথে এরকম আচরণ করছে কেন? হিংসা। হিংসায় হিংসা? হ্যাঁ বাবাজি, হিংসা। কাপড়ের সেই অন্তঃসত্ত্বা আপনাদের সেই অন্তঃসত্ত্বার গল্প ফেলে তোমার দাদা যে তোমার কাছ থেকে 5 লাখ টাকা গেলে নেওয়ার মতো বেড়েছে, তাতে বিউটি বাবা দিচ্ছে বলে ওর উপর এত রাগ। অন্তঃসত্ত্বার গল্প ফিরেছে মানে? এসব অন্তঃসত্ত্বা তন্ত্রসত্ত্বা কিছু ওইসব অন্তঃসত্ত্বা কিছু নাই গো, কিছু নাই। সব ওই তোমার দাদা বৌদি সাজানো কথা। একদিন আমি আড়াল থেকে তোমার দাদা বৌদি সব কথা শুনেছি। কি শুনেছো বলো? আমার বৌদি দাদাকে তোমার বৌদি তোমার দাদাকে বলছে নীলাদ্রির বিয়ে নীলাদ্রি বিয়ের পর একবারে পুরো পাল্টে গেছে। আর হয়তো কখনো কোনোদিন ও আমাকে দেখবেই না। কাজে এই সুযোগ কাপড়ের কলঙ্ক ঢাকার বাহানা থেকে ওই 5 লাখ টাকা যদি আদায় করে নেওয়া যায়, তাহলে বাকি জীবনটা আর আমাদের কোনো কষ্টই থাকবে না। বলেছে দাদা আমি পাল্টে গেছি, দাদা বৌদিকে সাপোর্ট করছে। করবেই তো বাবাজি। করবেই তো বাবাজি, করবেই তো। আমার দাদাকে আরো বড় কালপিট মানে? তোমার দাদা তো বিয়ের নামে তোমার বোনকে বিক্রি করে দিয়েছে। এমন কি আজে বাজে কথা বলছেন? বাজে বাজে আজে বাজে নয় বাবাজি, আজে বাজে নয়। তুমি ভালো করে খেয়াল করে দেখো, তোমার দাদা কোথায় কার সাথে তোমার বিয়ে দিচ্ছে, সেটা কি তুমি নিজে গিয়ে দেখে এসেছিলে? না তো দাদা তো শুধু দাদা তো শুধুমাত্র ঘটকের কথা শুনেই। ঘটক নয় বাবা। ঘটক নয় বাবাজি, ওটা ঘটক নয়, ওটা ছিল মেয়ে পাচার চক্রের দাদা। আর সেই দালালের সাথে তোমার দাদা কাকনকে বিক্রি করে দিয়েছে। আমি বিশ্বাস করি না। কাকনকে দাদা কাকনকে নিজের মেয়ের মতো ভালোবাসে, তাই দাদা কখনো এরকম নিষ্ঠুর দাদা না। কিন্তু দাদা সব কিছু না দেখে শুনে তাড়াহুড়ো করে কাকনের বিয়েটা দিয়ে দিল কেন? তবে কি সত্যি এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে? আমি ভাবতে পারছি না, আমি কিছুতেই ভাবতে পারছি না। মনের মধ্যে সন্দেহ সাইক্লোন শুরু হয়ে গেছে। ওর ঘন্টা ঘন্টা
এই নামের মতো এদিক ওদিক দুলছে এই সুযোগে তুই চেপে ধর বাবা তুমি বোকা পাগলি বোকা হয়ে চলি কিন্তু সোজা কথা বলি হে বাবা বাবা এখন আমি কি করি? ওর উত্তেজিত মনটাকে আরো খুঁচিয়ে দেবো। ওর ওই উত্তেজিত মনটাকে আমি আরো খুঁজিয়ে দেবো নাকি এবার একটু ওকে শান্ত করে দেবো? আপাতত শান্ত করে দিয়ে এই, তুমি হঠাৎ করে এরকম মন খারাপ তুমি হঠাৎ করে ওই রকম মন খারাপ করে থাকো কেন বলে তো? তোমার মন খারাপ করে থাকতে দেখলে আমার বেশি কষ্ট হয় না? বিউটি আমার সব হিসেব গরমিল হয়ে যাচ্ছে বিউটি। আমি বোধহয় নিজের কাছে একটুখানি করে হেরে যাচ্ছি বিউটি। না না গো না, আমি তোমাকে কিছুতেই হারতে দেবো না। যেভাবেই হোক আমি তোমাকে ঠিক জিতিয়ে দেবো। আর তুমি মন খারাপ করে না গো। এসো এসো না, দুজনার মন দিয়ে একটু কানামাছি খেলি আর বলি কেন বৌদি, আমাদের কি ব্যস্ত থাকতে নেই? না না তা কেন? আমি জানতে এসেছিলাম বিউটি হঠাৎ কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছি। আশ্চর্য, তুমি এ বাড়ির গিন্নি, অথচ কে কখন কোথায় বেরিয়ে যাচ্ছে সেদিকে তোমার কোনো লক্ষ্য নেই। তুমি কি জানো তুমি কি জানো তোমার জন্য তোমার জন্য আজ আমাদের কত বড় ক্ষতি, আই মিন বিউটির কত বড় ক্ষতি হয়ে যাচ্ছিল। থাক না, আমাদের কথা কাকে তাকে শুনিয়ে লাভ নেই। কি বিপদে বিউটি? আর যাকে তাকেই না বলছিস কেন? আমরা তো তোর সবচেয়ে বড় আপন। তাই যদি তুমি মনে করো তাহলে বারবার তুমি বিউটির এত ক্ষতি করছো কেন? কি বললি আরেকবার বল, কথাটা শুনতে আমার ভুল হলো কিনা ভালো করে যাচাই করে নি। বল নীলাদ্রি, বল রে বল। আর আগে তুমি বলো, এখন যে তুমি কোথায় বিক্রি করে দিয়েছো? এ কথা বলার মানে সবার কাছে তো প্রচার করে বেড়াচ্ছ।
নিজের মতো ভালোবাসে, আর সেই নিজের মতো মেয়ের কাপড়কে কোথায় কার সাথে বিয়ে দিচ্ছ, পাত্র কেমন, তাকে নিজে গিয়ে দেখে আসার প্রয়োজন মনে করনি? কোনো কিছু না জেনে শুনে তাড়াহুড়ো করে বিয়েটা তুমি দিয়ে দিলে। এটা হয়তো আমার ভুল হয়েছে। ঘটকের মুখের কথাই বিশ্বাস করে এভাবে বিয়ের সিদ্ধান্ত নেওয়াটা সত্যি আমার বড় ভুল হয়ে গেছে। কথা বলছিস রাহুলের কাকুনের সম্পর্কটা জেনে পাত্র পক্ষ যদি বিয়েটা ভেঙে দেয় সেই ভয়ে আমরা তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে। মিথ্যে কথা বিয়ের নামে কাকুনকে যে তোমরা বিক্রি করে দিয়েছো, সেটা যাতে জানাজানি না হয়ে যায় তার জন্য এত তাড়াহুড়ো করে তোমরা ওর বিয়েটা সেরে ফেলেছিলে। কি বলে বৌমা, কি বলে? বিয়ের নামে কাপড়কে আমরা বিক্রি করে দিয়েছি। পরিস্থিতি তো তাই বলছে দাদা, কিন্তু আজ পর্যন্ত কাকনের কোনো খোঁজ পাওয়া গেল না। কাকনকে মোটা টাকায় বিক্রি করেও তোমার লোক মেঘিনি দাদা। শেষে কিনা কাকনের অন্তঃসত্ত্বা গল্প বেঁধে সেই কলঙ্ক ডাকার বাহানায় আমার কাছ থেকে 5 লাখ টাকা দাবি করতে তোমার লজ্জা করলো না দাদা? সেই তখন থেকে মুখে যা আসছে তাই বলে যাচ্ছিস, আর একটা বাজে কথা বললে আমি তোর মুখটা ভেঙে দেবো। একটা কথা মনে রেখো দাদা, আমি তোমার থেকে ছোট হতে পারি, কিন্তু আমি দুর্বল নই। আর তোমাকে শেষ করার মতো আমি বলে দিচ্ছি, আর কখনো যদি তুমি আমার গায়ে হাত তুলতে চেষ্টা করো, তাহলে তোমার এই হাত আমি দৌড়ে মুড়ে দাদার গায়ে যে হাত আচ্ছা, আমাদের নীলাদ্রি আজকে যে আমাদের নীলাদ্রি অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, অনেক শক্ত হয়ে উঠেছে ওই হাত দুটো। তাই তোর ওই শক্ত হাত দুটোকে আমার এই দুর্বল হাত দুটোকে বুঝতে ভেঙে ফেলতে পারলে তুই আরো বড় করে ভাই, তুই আরো বড় হ। তোর হাত দুটো আরো শক্ত হয়ে উঠুক, তোর আরো মজবুত হয়ে উঠুক। বারে দুনিয়া মা। সেই ছোটবেলায় সাইকেলটা গাছ থেকে পড়ে তোর সেই কষ্ট দেখে তোর দাদা তোর ডান হাত থেকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কেমন কান্নাটাই না কেঁদেছিল, সেই সব কথা তোর মনে আছে ভাই? থাক না বড় বউ, থাক না। সেসব কথা কি কারো মনে রাখতে আছে বড় বউ? কারো মনে রাখতে আছে? তাহলে যে বেঈমান শব্দগুলো মিথ্যা হয়ে যাবে। কি বললে? তুই আমাকে যা খুশি ভাবতে পারিস, আমাকে যা খুশি বলতে পারিস, আমাকে যা খুশি বলতে পারিস। তুই শুধু আমাকে 5 লাখ টাকা ধার দে ভাই, আমি সুদ সমেত তোর সব টাকা শোধ করে দেবো রে ভাই। সব টাকা শোধ করে দেবো, আমি তোর হাত ধরে অনুরোধ করছি ভাই। থামো, টাকা ধার দেওয়া তো দূরের কথা, আমি তোমায় 7 দিন সময় দিলাম। এর মধ্যে যদি কাকনের তুমি কোনো খোঁজ খবর পৌঁছাতে না পারো, তাহলে কাকনকে বিক্রি করা অপরাধে তোমাকে আমি পুলিশে দেবো। আমার স্বপ্নের সওদাগর আমার স্বপ্নের সওদাগর রাহুলের নাজারি রাহুলের নাজারি কোথায় কিভাবে কেমন করে রয়েছে ওই কুচল সিংহের মুখে তার কথা শোনার পর থেকেই তার জন্য আমার যে মনটা বড্ড ব্যাকুল হয়ে উঠছে। মনে পড়ে যাচ্ছে সেই পুরনো দিনের স্মৃতি কথা, মনে পড়ে যাচ্ছে সেই কৃষ্ণচূড়ার তলায় দাঁড়িয়ে আমাদের দুজনের গাওয়া সেই অমর সঙ্গীত। ফুলেতে যেভাবে গন্ধ থাকে, সুরেতে যেভাবে ছন্দ থাকে, এমনি করে আমরা দুজন রব মিশে দিনে উড়াতে। দূরে দূরে
যাব কেন? আমি তো সর্বোচ্চ তুফান সিং আছি কাকন। তাই যদি হয় তাহলে আমাদের দুজনের গলায় এই গান তুমি জানলে কি করে? अरे काकोर बीबी, हमें तो पहले तुम्हें बोलेছি हमारा वो दोस्त राहुल का पास वो गान सीखे आছি वो गान শুনে আছি। মিথ্যে কথা। যে ভালো করে বাংলা কথাই বলতে পারে না শুদ্ধভাবে, সে কি করে এত শুদ্ধ বাংলা গান করে কি করে? সত্যি করে বলো, আজ তোমাকে বলতেই হবে, কে তুমি, কি তোমার পরিচয়, আর যার কথা তুমি এত কিছু জানো সেই রাহুল বাবা কোথায় আছে বলো। বলবে কাকর বিবি বলবে, আজ আমি সব সাজ বাদ বলবে। এতদিন তুমি কষ্ট পাবে বলে এতদিন আমি চুপিয়া রেখেছিলাম। আসলে আসলে তোমার রাহুল মরে গেছে। তোমার বুকে ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে বলছে, কবি মরিনি কাকু, তোমার ভালোবাসার চুরি এখনো আমি পিছিয়ে আছি। কিন্তু একটা অনিবার্য কারণে সেটা আমি এখন তোমাকে বলতে পারছি না, বলতে পারছি না। তুমি কি শোনালে? যাকে পাওয়ার আশায় এই নহরপুরেতে আমি দিন রাত আমি নির্যাতন সহ্য করে যাচ্ছি, সে আর বেঁচে নেই। তাহলে আমি কি নিয়ে বাঁচবো? আমি কি নিয়ে বাঁচবো? আমি কি নিয়ে বাঁচবো? না, আমি বাঁচবো না, আমি বাঁচবো না, আমি মরতে চাই। তুমি শান্ত হও। তোমার রাহুল মরেনি কাকু, বেঁচে আছে। আমি তোমার রাহুল কাকু, আমি তুমি আমার রাহুল না? কাকু, হ্যাঁ আমি তোমার রাহুল। अरे वाह हमार बहन का इनकार करार काम दावे ये छुगड़ी रविल, हमारा उनका प्यार से ये छुगड़ी का प्यार তোমার কাছে কিন্তু হলো দোস্ত। রঙের তুমি ভুল করছো। সমাজ তোমার সাথে গদ্দারি করেছো। তোমার এই আসলি গানে আমি বসকে জানিয়ে দেবে। দাও রঙের চাই দাও। তোমার বোনের প্রেমে স্বাভাবিক বলে তার গোপন পরিচয় তুমি ফাঁস করে দাও, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমি যে কাকনকে অনেক আগে থেকে ভালোবাসা দিলাম, সেই কাকনকে ছাড়া আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না। কাউকে না, কাউকে না। बोला दोस्त, यही काकुन तुम्हारा प्यार? হ্যাঁ দাদা, আমিও সেই কাকন। দুর্ভাগ্য চক্রে আমি ওর জীবন থেকে হারিয়ে গেছিলাম, কিন্তু ঈশ্বর আজ আবার আমাদের দুজনকে এক করে দেওয়ার সুযোগ দিয়েছে। সেই সুযোগকে তুমি নষ্ট করে দিও না দাদা, যখন আমাকে দাদা বলে ডেকেছিস তখন আমি তোর কোনো ক্ষতি নেই করিবে। জোড়ো ধরে এই রঙিন আপনার জান থেকে তিনি জান বাঁচাবে। তোমারা কাকন যে এখানে আছে এই খুশ খবরটা তুমি আমার কাছে ছুপাই রেখেছিলে কেন দোষ কেন? আমি নারাজ হয়ে তোমাদের পেয়ারের সাথে দুশ্মনী করতে বলে না, এতটা ছোট করে আমি তোমাকে দেখিনি। বিশ্বাস করো, তোমার পরিচয়টা আমি কাকনের কাছে দিতে চাইনি, কিন্তু আজ এমন একটা পরিস্থিতিতে পড়ে গেলাম, তাই কাকনের কাছে আমি ধরা পড়ে গেলাম। তোমার দেরি কি হতো? तुम आदि तुम्हारा काकुर के लेके यहाँ से भाग जाओ। ना এখনো জামার অনেক কাজ বাকি আছে। কাকুরের জীবনের নষ্ট করে আসমানকে ছাড়তে দিতে হবে। আমার খুঁজে বের করে নিজেকে নিত্য
কেটে নতুন করে সংসার করবো। নতুন করে সংগ্রাম করবো। लेकिन हमें की করবে দোষ? हमारा बहन যে তোমার দিকে তাকিয়ে নতুন করে বাঁচার খোয়া দেখেছিল, সেই খোয়া আজ আমার ভেঙে গেল। তুমি চাইলে তোমার বই তুমি চাইলে তোমার বহিনের ভাঙা দিলটাকে আমি আমার प्यार দিয়ে জোড়া লাগিয়ে দেবো। ওই একই বাত বলতে हम कितने लड़की को दिन তুমি জোড়া লাগিয়েছো উসমান? আরে না না না, আর কাউকে আমি প্রেমের কথা বলিনি। বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো রঙ্গি, আমার সবটুকু প্রেয়ার আমি শুধু তোমার বোনের জন্যই তোমার রেখেছি, এবং শাদি যদি করতেই হয় তোমার বোনকেই আমি শাদি করব। लेकिन शादी के बाद तुम আমার বোনকে কোথায় কার কাছে কত দামে বিক্রি করবে সেটা ঠিক করে রেখেছো তো না? আরে ছি 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 ছি, এ তুমি কি বলছো রঙ্গি? নিজের শাদি করা বিবিকে কি কখনো অন্যের কাছে বিক্রি করা যায়? আরে ও কাপড় দিত তোমরা, শাদি করা বিবি ছিল। আরে ওর কথা ছাড়ো, ও ছিল বসের শিকার, আমি শুধু বর সাজে বিয়ের টোপটা সাজিয়েছিলাম। और हमारा बहन को शिकार করার জন্য तुम जरूर कोई झूठा प्यार का टोप साजिয়েছো, তাই না উসমান? হবে लेकिन होशियार उस्मान, भालो दोस्तों तू हमारा बहन से ऊपर बुरा नजर हटा ले, नहीं तो तेरा वो आँख हमें उड़ा लेवे, बिल्कुल उड़ा लेवे। हाँ নজর যখন দিয়েছি, তখন তোর বোনকে তো আমি তুলবই আদর করে, প্যার দিয়ে মালটাকে কাছে টানতে চেয়েছিলাম বলে দাম বাড়াচ্ছি, তাই না? তোর বোনকে যদি সস্তা বানিয়ে রাস্তায় টানে না নামিয়েছি তো আমার নাম শেখ ওসমান আলী নয়। শয়তান ক্রোশে লাইনে রোজ তোমাদের সাথে বিষ খাই মেরে ফেলেছেন, আমাকে চাপ সৃষ্টি করছে। কিন্তু না, আমি কেমন করে পারবো? কারণ আমি যে ভালোবাসার অভিনয় করতে করতে আমি তো মনে প্রাণে সত্যি সত্যি আমি যে রোহনকে ভালোবেসে ফেলেছি। আর রোহন যে পাগলের মতো আমাকে ভালোবাসে, একটু চোখের আড়ালে সে জানে, সে আমাকে বলে আরে কোথায় গেলে তুমি? সেই কখন থেকে তোমায় আমি খুঁজছি। সেই যে কেন মশাই, কেন আমাকে চোখের আড়াল থেকে তোমার প্রতি একটু ইচ্ছে করে না? কি করে করবে? তুমি যে আমার চোখের তারা, কিন্তু একদিন ছিলাম আমি তোমার চোখের পাখি। সেদিন কি জানতাম যে তুমি হবে আমার ভালোবাসার কুসুম কলি। যখন তুমি বিশ্বাস করো রূপসা, প্রথম আমি তোমাকে শত্রু বলেই মনে করেছিলাম। তাহলে আজ কি মনে হয় তোমার? তুমি আমার বন্ধু, তুমি আমাকে নতুন করে বাঁচার প্রেরণা দিতে। হ্যাঁ রূপসা, তোমার ছোঁয়ায় আজ আমার জীবন অনেকখানি বদলে গেছে। মৃত্যুর মুখ থেকে তুমি আমার জীবনে নতুন করে শুরু করে দিয়েছো, তাই তোমাকে নিয়ে আমি কোনোদিন শোধ করতে পারবো না। না রিমি যে আমি শুধুমাত্র তোমার কাছে তোমার মতো একজন মহান মানুষকে যে আমাকে ভালোবাসতে পেরেছে, এটাই যে আমার কাছে পরম পরম জন্ম জন্মান্তর উপহার রোহন। আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি, তাই তো মনে হয় সারাটা জীবন তোমাকে নিজেই করে কাছে টেনে নিয়ে তোমার কাছে মাথা রেখে চোখে চোখ রেখে এভাবে বলি, তোমার
চোখে আমি হয়ে গেছি তোদের কারবারে কেরোসিন না ঢেলেছি আমার নাম কৌশিক লাহিড়ী। Excuse me, তোমরা মনে হচ্ছে একটু ব্যস্ত আছো, আমি কি তাহলে পরে আসবো? আরে না না, আসুন আসুন, বলুন কি বলতে এসেছি? মানে একটা সিরিয়াস ব্যাপারে কথা বলতেছে। সিরিয়াস ব্যাপার? হ্যাঁ, কিছু কারখানার ওয়ার্কার হঠাৎ করে স্ট্রাইক করছে এবং ওরা মালিক পক্ষের সাথে কথা বলতে চায়। তাই আমি চাই তুমি নিজে গিয়ে ওদের সাথে কথা বলো। নিশ্চয়ই যাব। যারা রক্ত জল করে পরিশ্রম করে এই কারখানাকে টিকিয়ে রেখেছে তাদের আবদার মেনে নিয়েটাই তো আমাদের কর্তব্য। তাহলে যাও রোহন, তুফান সিং গাড়ি নিয়ে তোমার জন্য ওয়েট করছে। ইমিডিয়েটলি তুমি ওখানে যাও। ওকে, আমি এক্ষুনি যাচ্ছি। রূপসা, আমি আসছি। ফিরে এসে একসাথে লাঞ্চ করবো, কেমন? ঠিক আছে আমি তোমার জন্য ওয়েট করে থাকবো। দাঁড়াও রূপসা, কি উদ্দেশ্যে তোমাকে এখানে আনা হয়েছে সেটা কি তুমি ভুলে গেছো? বলি স্যার, আমি বলি আমার সবকিছু মনে আছে। তবে স্যার কি জানেন কি, আমার শরীরে মানুষের রক্ত বলতেছে, তাই মনুষ্যত্বকে বিক্রি করে আমার পাপে ভাগিদারি হতে কি তোমার বিবেকে ভাবছে? এই জন্যই ভালোবাসার চালে রোহন কাটকে তুমি এখানে পাকাপাকি ভাবে সংসার করার মতলব এনেছো, তাই না? কিন্তু তুমি কি জানো যে তোমার আসল পরিচয় হয়নি? তুমি যে একটা কলগাল সেটা জানতে পারলে ওই রোহনই তোমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে। তাতে হয়তো স্যার আমার একটুখানি কষ্ট হবে, কিন্তু মনে মনে শান্ত থাকবে তো যে ওই দেবতার সময় মানুষটা আমি কোনো ক্ষতি করিনি, আমি কোনো ক্ষতি করিনি। করবে যে কাজের কন্ট্রাক্ট নিয়ে তুমি এখানে এসেছো সেটা ফিনিশ না করলে আমি তোমাকে ফিনিশ করব। তাহলে শুনে স্যার, আমি কিন্তু মরবো। তবু কিছুতেই কিছুতেই রহরে কথা পারবো না। তুই আমার সাথে বেইমানি করিস? তবে নে, এই তোর বেইমানি শাস্তি। আমি তোমার হাতটা ছিঁড়ে নেব। তুমি ওখানে যাওনি? কারণ তুফান সিং বলল তুমি কোনো ক্যাচাল করতে ফোর্স চাল দিয়ে আমাকে ওইখানে পাঠিয়ে দিচ্ছে। তুফান সিং যেটা বলেছে সেটাই সঠিক। দেখলাম তুফান সিং, তোমায় আমি পরে দেখতে নেব। বলো মিস্টার লাহিড়ী, কেন তুমি রূপসার গায়ে আঘাত করছিলে? ওটা কোথায়? আঘাত কোথায়? আরে আমি তো একটুখানি দাদা হয়ে বোনকে শাসন করছিলাম। না তার না, আমার দাদা নয়, ওর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। রহন একটা শয়তান, রহন একটা শয়তান। তুই আমায় শয়তান বললি রে বোন? তুই রোহনকে ঠিক মতো দেখভাল করছিস না বলে একটু শাসনই করেছিলাম, আর তাতেই তুই আমাকে শয়তান বললি? কে বলেছে রূপসা আমাকে ঠিক মতো দেখাশোনা করেনি? কি আবার তোমার মানে তোমার বাবা বলেছে? এমন কথা আমি কোনোদিন বলিনি ম্যানেজার। আর কেনই বা বলবো? আমি তো নিজের চোখেই দেখছি রূপসা এখন আমার ছেলে রোহনকে ভালোই কেয়ার করছে। হ্যাঁ, তুমি যে ওদের সম্পর্কটাকে বাধা দিচ্ছ সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি। শুধু তাই নয় বাবা, উনি অযাচিত ভাবে আমাদের ফ্যামিলিতে নাম করাতে শুরু করে দিয়েছে। তাই আমি চাই ওনাকে এক্ষুনি কোম্পানি থেকে বরখাস্ত করা হোক। এটা আমি অনেক আগে চিন্তা করেছিলাম রোহন, কিন্তু তোর অসুস্থতার জন্য আমি তা সম্ভব হয়ে উঠতে পারিনি। তাই তুই যখন সুস্থ হয়ে উঠেছিস তখন তোকে দায়িত্ব দিয়ে এই ম্যানেজারকে আমি
মিনিট স্যার। এতদিন যে আমি নিঃস্বার্থভাবে এতদিন আমি যে নিঃস্বার্থ ভাবে আপনার কোম্পানির সেবা করে গেলাম সেটা এত সহজে ভুলে গেলেন স্যার। ম্যানেজার হিসাবেই নয়, আপনার সাথী হয়ে আপনার অনেক শুভ কাজে অকাজে কুকাজে আমি আপনার সাথ দিয়েছি, সেইগুলো কি ভুলে গেলেন স্যার? তার মানে আপনার দাদার নিরুদ্দেশের একমাত্র সাক্ষী কিন্তু আমি। আর তাছাড়া আপনার বৌদি আপনার বৌদিকে খুনের একমাত্র প্রমাণ কিন্তু আমার এই মোবাইলে। আপনি আমাকে বরখাস্ত করবেন, এটা রেডি করুন স্যার। আর আমি আপাতত আপনার কারবারে কেরোসিন ঢালার জন্য রেডি হয়নি। এটা তুমি কখনোই করতে পারবে না। কি হলো বাবা? উনি তোমায় কি বলে গেলেন? উনি তোমায় কি বলে গেলেন? তবে কি আজও কিন্তু তবে কি আজই ওনাকে বরখাস্ত করছেন? নারী রোহন না, ইচ্ছে থাকলে ইচ্ছে থাকলে আমি সব কিছু করতে আজ আমি সব কিছু করতে পারবো না। আমার কৃতকার্যের মানুষ আমার কিন্তু কার্যের পূর্ণ ফল সব ক্ষমতা খর্ব করে দিয়েছে। তাই তো আজ আমি এই যত তাই তো আমি দেখতে পাচ্ছি এই দত্ত ফ্যামিলির ভাগ্যার কাছে একটা কালো মেঘ আছে। আর আমাদের করলে হাই রে আর যে আমাদের কোনো রেহাই নেই রে বলো হে আর কোনো দাঁড়াও দাঁড়াও বাবা। কেন তুমি হোটেল ম্যানেজারকে এত ভয় করতে শুরু করলে? বাবা কি তুমি এইসব নিয়ে কোথায় তুমি এইসব নিয়ে কোথায় চললে? দেশের বাড়ি, কিন্তু কেন? অনেক দিন তো এই বাড়িতে কাটালাম, আর ভালো লাগছে না, তাই ভাবছি বাকি জীবনটা দেশের বাড়িতে কি থাকবো। কিন্তু শুনেছিলাম কিন্তু আমি তো শুনেছিলাম দেশের বাড়িতে তোমার কোনো রিলেটিভ নেই, তাহলে তুমি ওইখানে গিয়ে কোথায় উঠবে? আমারই দূর সম্পর্কে এক ভাইপো আছে, তার কাছেই বাকি জীবনটা আমি কাটিয়ে দেবো ছোটদাদা বাবু। আমি চললাম তো ছোটদাদা বাবু, তোমরা ভালো থেকো। দাঁড়াও খান্না, তোমার কি হয়েছে বলো তো? দাদা বাবা কি তোমায় কিছু বলেছে? না না, ছোট বাবু আমায় কিচ্ছু শুনি, আমি কিচ্ছু শুনি না, কিচ্ছু জানি না। আমি চাই দাঁড়াও, তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি কিছু গোপন করছো। আমার মাথায় হাত রেখে বলো তো হারান্দা, কেন তুমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? বলো বলো কি হয়েছে বলো। পারবো না ছোটদাদা বাবু, সে কথা আমি কিছুতেই বলতে পারবো না, তাহলে ওরা হয়তো আমায় মেরে ফেলবে। কারা তোমায় মারবে আর কেন বা মারবে? আমি যে ওদের চক্রান্ত চেয়ে ফেলেছি, কিসের চক্রান্ত? এই সংসারটাকে শেষ করার চক্রান্ত। হারান্দা হারান্দা কথা বলো হারান্দা। আমার বিশ্বাস সেই চক্রান্ত করেছিল, সেই চক্রান্তকারী তোমাকে খুন করেছে। হারান্দা তুমি কথা বলো কথা বলো। বলবে হিসাবে কথা বোধহয় একটু বেশি হয়ে গেল। আমার ডিউটি মায়ের জন্মদিনের খাওয়ানো বলে কথা, যতটা পেটে ধরাই তার ডবল খেয়ে ফেলেছি। বাবা দিদি কোথায়? দিদি কোথায়? কোথায় আবার? হয়তো গেছে হয়তো গেস্টদের সামলাচ্ছে। তা এখন তো দিদিকে কি দরকার? আমি দরবে লাগাবো। সে টুকরো হয়ে গেল নাকি? হয়ে গেছে
কখনো খারাপ হয় না মা। এই জন্যই তো এই জন্যই তো এই বয়সে 62 খানা লুচি, এক থালা পলো, সেই সাথে কেজি কান্নেক মাটার মাংস, ৪৫ রাবড়ি, দই সব একসাথে সাবান করে। জানিস না মা, আরো কিছুটা খেতে পারতাম। খেলে না কেন? কি করে খাবো? তোর যা যা বারবার আর চোখে চোখে দেখছে, আর কি যেন বিড় করে বলছে, মনে হয় খাবার ফাটাই দিচ্ছিল। কি? তোমাকে খাওয়ার খোঁটা দিচ্ছিল? খারাপ। ওই ভিখারি হাড় ওই ভিখারি হাড় হাবাতের জন্য একটু দামি দামি খাবার তৈরি হয়নি। আমি পরিষ্কার আমি ওই সব খাবার তৈরি করেছি আমার গেস্টের জন্য, তাই আমি ওদের পরিষ্কার করে দিয়েছি। তোমরা বরং তোমরা বলো 2-4 পিস ওই আটা রুটি বানিয়ে খেয়ে নিও। ঠিক করেছি। ঠিক বলেছিস মা, ঠিক বলেছিস। কুকুরের পেটে কি কখনো ঘি ভাত সহ্য হয়? হ্যাঁ রে মা, কি বাবা? ওরা কিছু বলেনি? বলেনি আবার? এই নিয়ে তো এই নিয়েই তো বুড়ো বুড়িতে গন্ডগোল। শুকনো রুটি দেখে আমার ভাসুর বলে উঠল, বাড়িতে এত কিছু রান্না হলো, বাড়িতে এত কিছু রান্না হলো, অথচ আমাদের ভাগে অথচ আমাদের ভাগ্যে শুকনো পোড়া রুটি। আচ্ছা বড় বউ, আমরা কি আলাদা হয়ে গেছি? বড় বউ, আমরা কি আলাদা হয়ে গেছি? হাড়ি না আলাদা করেও আমরা তো আলাদা খেয়ে গেছি গো। আমরা গরিব আর ওরা বড়লোক। গরিবের পেটে কি কখনো বড়লোকের খাবার সহ্য হয়? বাহ, আরে দুনিয়া, বাহ! নিজের পেট ভরে নিজে পেট ভরে না খেয়ে চিরটা কাল চিরদিন ভাইয়ের পেট ভরিয়েছে। নিজের হাত আমার পাত থেকে ভাইয়ের পাতে ভালো ভালো খাবার তুলে দিয়েছি, অথচ বাড়িতে আজ এত কিছু রান্না হলো। খাবার তো দূরের কথা, চোখে দেখারও আমাদের কোনো অধিকার নেই। বাড়িতে এত কিছু সব রান্না বান্না হলো, অথচ দাদা শুকনো রুটি খাচ্ছে কেন? না, আমি কি খেতে বারণ করেছি নাকি? ওরাই তো বললো আমি ওসব খাবো না, রুটি খেয়ে নেবে। কিন্তু কেন? হিংসাই বাবাজি, হিংসা। এত খরচ খরচা করে তুমি এত খরচ খরচা করে বিউটির জন্মদিন পালন করেছো, তাতেই তোমার দাদা বৌদি হিংসায় জ্বলে পুড়ে পুড়ে যাচ্ছে। কি বলছেন আপনি? শুধু কি তাই বাবাজি? বিউটি খাওয়া ভর্তি করে ভালো ভালো খাবারগুলো তোমার দাদা বৌদিকে খাওয়াতে গেল, ওরা সে খাবার তো খেলেই না, উল্টে টিপুনিকে বলতে লাগলো ও খাবার তোমার বাবাকে গন্ডা পিন্ডে গেলাকে যাও। বললে কথা? তবে আর বলছি কি বাবাজি, কথাগুলো শুনে দুঃখে অভিমানে হাত পেটা খেয়ে আমি খাবারের থালা থেকে উঠে পড়ি। বাবা, আরে ওর ঘরে কোনো হজম ঔষধে ওষুধ আছে কিনা? হ্যাঁ বাবা, ড্রেসিং টেবিলের উপর রাইসের শিশি আছে, তা থেকে তুমি 2 শিশি খেয়ে নিও। ঠিক আছে মা, ঠিক আছে। এসব বাজারে ঝোঁঝানি করেছে। খেলে মা, তোরা খেয়ে নে। বাবা, দাদা বৌদি, হ্যাঁ দাদা বৌদির এত সাহস, তারা কিনা আমার বাড়িতে আমার আত্মীয়কে অপমান করে। আমি এর শেষ থেকে জানবো। দাদা বৌদি, এত মাথা গরম করছো কেন? ছেড়ে দাও না। না বিউটি না, সব ছেড়ে দিলে ওরা আমার পেয়ে বসবে। আর আজ আমি ওদেরকে উচিত শিক্ষা ঠিক দিব। বলেছিস রে ভাই, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। সত্যি তো, শিক্ষার কোনো শেষ নেই রে ভাই, শিক্ষার কোনো শেষ নেই। সময়ের কাছে সময়ের কাছে শিক্ষা নেওয়াটাই হলো প্রকৃত শিক্ষা। বল কেন ডেকেছিলি? বল, কেন রেখেছিলি বল? আচ্ছা তোমাদের সমস্যাটা কি? আচ্ছা তোমাদের সমস্যাটা কি বলতো? আমি আমার রোজগারের টাকা আমি আমার রোজগারের টাকায় স্ত্রীর জন্মদিন আমার স্ত্রীর জন্মদিন পালন করছি, তা তোমাদের তাতে এত হিংসে কেন? আমরা হিংসে করছি। হ্যাঁ তাই তো হ্যাঁ তাই তো বলছে, তোমাদেরকে খাবার দিতে গেলেও তোমাদেরকে খাবার দিতে গেলেও তোমরা খাবে না, উল্টে বলছো উল্টে বলছো। হয়ে যাচ্ছে তার থেকে
আমাদেরকে নাকি ভালো মন্দ কিছু খেতে দিচ্ছে। আজব মানুষ তোমরা। আমাদেরকে কে খাবারটা দিয়েছিল? তোর বউ তোকে জিজ্ঞেস করতো ও আমাদের খাবার দিতে গিয়েছিল না বারণ করতে গিয়েছিল? এই খাবার তোমাদের জন্য নয়, গেস্টদের জন্য। মিথ্যে কথা। তোমার বৌদি সব বাড়িয়ে বাড়িয়ে কথা বলছে। আমরা এতটুকু মিথ্যা বলছি না, আমরা সত্যি কথা বলছি, তুই বিশ্বাস কর। আজ 7 দিন হয়ে গেল, কাকনের কোনো খোঁজ খবর তুমি পেয়েছো? না রে নীলাদ্রি, পাইনি। এই 7 দিন আমি অনেক খোঁজ করেছি, কিন্তু কাকনের কোনো খোঁজ আমি পাইনি রে ভাই। আশ্চর্য, কাকনের তুমি কোনো খোঁজ খবর পেলে না, অথচ বাড়িতে বসেই জেনে গেলে যে কাকন অন্তঃসত্ত্বা। আর তার জন্য নাকি 5 লাখ টাকা দাবি করেছে। তাকে হবে না, গৌতম নিজে এসে কথা বলে গেল। তাছাড়া রিপোর্টটা তো তুই নিজে চোখেই দেখেছিস। ওইসব রিপোর্ট নকল। ওসব রিপোর্ট নকল। আমাদেরকে খাওয়া দিয়ে আমাদেরকে খাওয়া দিয়ে টাকা আদায় করতে আপনারা টাকা খাইয়ে ওই নকল রিপোর্ট তৈরি করেছেন। ছি দাদা, ছি। কাকন তোমার সৎ বোন বলে তুমি তার এত বড় সর্বনাশ করলে দাদা। কিন্তু আমি তোমাকে পুলিশে দেবো। ওইসব পুলিশের ঝামেলায় গেলে তুমি বরং ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। তুমি বরঞ্চ ওদের এই বাড়ি থেকে তাড়িয়ে দাও। তাড়িয়ে দিস না রে ভাই, তাড়িয়ে দিস না। তুই যদি তাড়িয়ে দিস, এই বৃদ্ধ বয়সে খাটার ক্ষমতা নেই, চলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। এই সময় তুই যদি আমাকে তাড়িয়ে দিস, তাহলে যে ডাকিয়ে দেবে, মরে যাবো রে ভাই। প্রমাণ করে দেবো যে আমি প্রমাণ করে দেব যে আমি কাকনকে বিক্রি করে দিইনি। তুই আমাকে শুধু ডাকতে দে। আমি তো সেই অশ্রদ্ধার অন্ন খেয়ে বেঁচে থাকার চেয়ে মানুষের দুয়ারে দুয়ারে বিক্রি করে খেয়ে বেঁচে থাকা অনেক ভালো। সেদিন আমি আমার সংসার আকাশে দুর্যোগের মেঘ থেকে যে ভয়টা করেছিলাম, আজ সেটাই ঘটে গেল। চলো বড়, চলো আমরা এখান থেকে বিদায় নিই। একটু দাঁড়াও, তুমি আমাদের এই সাত পুরুষের স্বর্গের বাস্তু হিসেবে আমি আপনার প্রণাম করি। প্রণামে করি বাস্তু দেবী, নাও গো প্রণাম। বুকে ভেঙে যায় ছাড়তে তোমায়, বুকে ভেঙে যায় ছাড়তে তোমায়, তোমরা প্রণাম করি বাসুদেবী। আপনারা ঠিক করেননি, আপনারা আমাকে ঠকিয়েছেন। কি গৌতম তুমি তুমি কখন কোথায়? কাকন কোথায়? কোথায় আবার? আমার বাড়িতে সংসার করছে। আমার দাদা কাকুকে তোমার কাছে আমার দাদা কাকনকে তোমার কাছে কি বিক্রি করে দিয়েছে? বিক্রি কেন? আমি তো কাকনকে বিয়ে করে বাড়িতে নিয়ে গেছি। বিয়ে করে? শুনলে দাদা কাকনকে বিক্রি করে দেয়নি, অথচ শুধু আমি দাদাকে ভুল বুঝলাম। আচ্ছা গৌতম, কাকনকে নিয়ে কি করে তোমার সমস্যা হচ্ছে? কেন সমস্যা হবে না বলতে পারেন? বিয়ের পর যদি কেউ জানতে পারে যে তার বউ আগে থেকে প্রেগনেন্ট ছিল, তাহলে তার মনের অবস্থাটা কেমন হতে পারে সেটা নিশ্চয়ই আপনি জানতে আন্দাজ করতে পারছেন। অবশ্য মানবিকতার খাতিরে আমি আপনার বোনকে মেনে নেব বলে সেদিন বড়দার কাছে আমি 5 লাখ টাকা দাবি জানিয়ে গিয়েছিলাম। কি বললে গৌতম? তুমি দাদার কাছে 5 লক্ষ টাকা দাবি করেছিলে, অথচ আমি দাদাকে অবিশ্বাস করে ভুল বুঝে
আমি ভুল করেছি, আমি মহা ভুল করেছি। আপনাদের পারিবারিক সমস্যা আপনারা পরে বুঝে নেবেন। আগে আমাকে 5 লাখ টাকা ছাড়ুন তো। কিসের টাকা? বিয়ে হয়ে গেছে তো? বিয়ে হয়ে গেছে, ঝামেলা মিটে গেছে, আর আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। টাকা না দিলে আমি কিন্তু আপনাদের নামে প্রতারণার মামলা করব। তোমার যা খুশি তাই করো ভাই। আগে আগে তুমি আমাদের কাকুনের সাথে কথা বলো, অভিযোগ কতখানি সত্য? আর তোমার অভিযোগটা কতটা সত্য আগে কাকুনের কাছে যাচাই করে নিন। না, হ্যাঁ, আপনাদের সামনে হাজির। কাকুনকে আমি আপনাদের সামনে হাজির করবো না। এক সপ্তাহ ধরে আমি 1 সপ্তাহ পরে আবার আসবো। আর তখন যদি টাকা না পাই তাহলে কাকুনকে কেটে কুচি কুচি করে ওই নদীর জলেতে ভাসিয়ে দেবো। কথাটা মনে রাখবে। হ্যাঁ, তাই করো। মেয়েটা মরে গেল, মেয়েটা মরে গেলে আমরা দিতেই হবে। আমাদের ওই পাপ দিতে হবে। একটা কথা মনে রেখো বিউটি, এখন আমার নিজের বোন, তাই আমার নিজের বোনের নামে যদি কেউ কিছু কথা বলে আমি তাকে ফোন করে দেবো। তুমি আমার কোথায় চললে? তোমাদের পড়াশোনায় পা দিয়ে আমি যাদেরকে দানবী সাজিয়ে আজ এই সংসারটাকে আমি সাজিয়ে দিয়েছি, আবার সেই দেব আমার সেই দেব দেবীকে এই সংসারকে আমি ফিরিয়ে আনতে চলে। আমি জেনে ফেলেছি, ওদের গোপন সমস্ত ষড়যন্ত্র আমি জেনে ফেলেছি। ওরা আমাকে গোপনে কোথাও পাচার করে দেওয়ার প্ল্যান করছে। তার নয় কাকু, পাচার নয় কাকন সুন্দরী, তোমাকে বিদেশে তোমাকে বিদেশে পুরোপুরি বিক্রি করে দেওয়া হবে। কিন্তু কেন আমাকে বিদেশে বিক্রি করে দেবে? তুমি এখানে বসবে, আমাদের সাথে আপোষ করবি বলে তোমার মতো অনারি একগুয়ে মালটাকে আমরা দুবাইয়ে পার্সেল করে দেবো। না, আর পার্সেল করার আগে তোমার নিয়ে একটু মৌজ করে দেবো। अरे रुको यार, अरे मौज के लिए माल तो जरूर चाहिए, इसीलिए আমি इसीलिए हमें तुम्हारे लिए ये माल लिए आছি। কিন্তু ও যে কিছু কিন্তু ও তো কিছুতেই রাজি হচ্ছে না। আমি এ চাপ- अरे इसीलिए तो हम ये चाबुक की साथे लिए आছি। আরে এ अबे चुगड़ी, हमारा दोस्तेर কথা মেনে ले, नहीं तो बहुत पछताबी। हमारा वो तो मेने ले बोलिन, उसका हालत अंधे बुढ़िया बोआ कंदरे माफी बुढ़िया छाड़ दे। तू राजी? আমি রাজি। राजी। দেখি আমার মাথাটা কেন ঝিমিম করছে। সোজা হয়ে দাঁড়াতে পারছি না কেন? আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না কেন? কি করে সারা ওকে যে মারের সাথে আমরা এসব গুলি খাইয়েছি। তবে রে তবে তাই হোক। এটা কি কি মনে করেছিস, হ্যাঁ? মেয়েরা তোদের তোদের কামনা খোদার জল করে। জানিস, মেয়েরা যদি প্রেমময়ী হয়ে পৃথিবী করে, তাহলে চলে চলে জলময়ী হয়ে প্রতিশোধ নিতে পারে।
পাকাপাকি ভাবে সংসার করবি? না, আজই আমি তোকে এখান থেকে নিয়ে যাবো। আমি এখান থেকে নিয়ে যাবো না, যাবো না। আয়, চলে আয় বলছি। ওর হাতটা ছেড়ে দাও মেয়েরা। ও আমার বাড়ির পুত্রবধূ, একটা বাইরের লোক হাতটা ধরো, সেটা আমি পছন্দ করি না। ভাবি পুত্রবধূ? হ্যাঁ? আপনি কি জানেন যে ওর আসল পরিচয়? বেশি কিছু জানার প্রয়োজন আমার নেই, তবে এইটুকু আমি জানি, ও তোমার মাস্তুতো বোন। এতটাই যখন জেনে গেছেন তখন আরেকটু জেনে যান। ও কোনো ভদ্র ফ্যামিলির মেয়ে নয়, ও আসলে একটা কলগর। তাহলে তোমার নষ্টের সাথে কেন এসেছিলে তুমি এবার থেকে? কি জন্য তুমি এসেছিলে? আমাদের ছেলের ক্ষতি করার জন্য সে। এই শয়তানটা আমাকে টাকার লোভ দিতে এবার ফিরে এসেছে আপনার ছেলের ক্ষতি করার জন্য। সে কি? বিশ্বাস করি এখানে সে আপনার ছেলেকে দেখে এত ভালো ছিলেন। আমি যদি কোনো ক্ষতি করি তাহলে আমার যেমন ক্ষমা করে দেবে সে। কখনো ক্ষমা করবে না। আমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে দেব। তাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। দেখলে তো রূপসা, তুমি আমার কারবারে কেরোসিন ঢালতে চেয়েছিলে, কিন্তু উল্টে তোমারই কারবারে কেমন করে কেরোসিন পড়ে গেল। হ্যাঁ? এবার এবার তুমি আমার সাথে চলো। না, রূপসা এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না। মোহন, তুই জানিস না ওই মেয়েটা কাঠুয়া। বাজি বাবা, আমি তোর পরিচয় আমি সব শুনেছি। ওকে ওর সাথে মিলেমিশে করে এইটুকু আমি বুঝেছি, ওর মনে কোনো কলঙ্ক বা পাপ থাকতে পারে না। ওকেই আমি বিয়ে করবো। আমি কি তোমার আপত্তি আছে? না রে রোহন, না। তুই যখন ওকে স্ত্রী বলে মেনে নিয়েছিস তখন আর আমার আপত্তি কেন থাকবে রে বাবা? কিন্তু দেখছি আমের সাথে মিশে গেল। আর আপনি রূপসাকে কেন অত্যাচার করছিলে, আর আমার কি ক্ষতি করার জন্য রূপসাকে আমার কাছে লাগিয়েছিলে? দেখো দেখো ভাই বহর, আমি যে তুমি এখন যে ড্রামাটা দেখছো না, তাতে হয়তো আমি অভিনয় করছি ঠিকই, কিন্তু এই ড্রামার আসল রাইটার হলেন কে? তোমার বাবা। তোমাদের ফ্যামিলির অনেক গোপন এবং নির্মম ইতিহাস এখানে চাপা হয়ে আছে, চাপা হয়ে আছে। আর সেটা যাতে তুমি কোনোদিন জানতে না পারো সেই জন্য তোমাকে মদ আর মেয়ে ছেলে দিয়ে বেহুশ করিয়ে রাখার জন্য একটা মেয়ে খোঁজ করতে বলেছিল। আমি শুধু তোমার বাবার অর্ডার মতো কাজ করে গেছি। আহা, বলতে দিন না, সত্যি কি মিথ্যে তো সেটা পরে প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ রোহন, তুমি এতদিন যেটা শুনে এসেছো যে তোমার জ্যাঠামশাই আজ থেকে 15 বছর আগে নিরুদ্দেশ হয়ে গেছে, ভুল কথা, ভুল কথা। আসলে তোমার বাবা এই প্রপার্টিটা পুরোপুরি আত্মসাৎ করার জন্য তোমার জ্যাঠামশাইকে খুন করে গুম করে দিয়েছে। তোমার বাবাই তোমার জেঠিমাকে খুন করেছে। এই দেখো তার প্রমাণ। বাবা জেঠিমাকে গোলা টিপি খুন করছে। তুমি এত নিষ্ঠুর। ও ছবি মিথ্যে। You are a liar. তুই আমার বাবা ছেলের মধ্যে বিরোধ বাঁধাতে চাস। ওকে আজ আমি এই তুফান যেখানে আসবে সেখানে নিশান ফিরে তুফান সিং
সাবাস। ঠিক সময় তুমি এসে ঠিক সময়ে তুমি এসে না বললে এরা হয়তো আমাকে মেরে ফেলতো। नहीं साहब नहीं सब नहीं, हमें अपना हमें आपका बॉडीगार्ड আছে, इसलिए हमने इसीलिए आपका जान बचाने के लिए हमार ड्यूटी আছে। बोले তা বলেন স্যার, আপনি পারমিশন দিলে এই পকটা দুটো আমি খতম করিয়া দেব। আমায় তুমি মারতে পারবে আমায় তুমি মারতে পারবি? আমি না তোমায় দাদা আমি না তোমায় দাদা বলে ডেকেছি? খামাস, আমি কারো দাদা নই, কেউ আমার ভাই নই, আমি শ্রী আমি সির্ফ এই সাবের বডি বডিগার্ড। আপনি আমার ছুটি আপনি এই চুগলিকে নিয়ে যান স্যার, না না আমি এ দুটোকে অবস্থা করছি ব্যবস্থা করছি। না না আমি তোমার সাথে তো যাবো না, যাবো না। একটা লাশ ছেলে মরে, তাহলে আমি কোনটা পাচার করবো? তাছাড়া এত সুখের মরণ তোর জন্য নয়। আয়, এরাই বলছি। তোর হাতটা ছেড়ে আমি চাইনি। রূপসার কথা না ভেবে রূপসার কথা না ভেবে আর নিজেদের নিজেদের কথা ভাবো। সুভাষ সিং, समझे গেছি স্যার, হ্যাঁ দুটোকে কেটে কুচি কুচি করে আমি নদীতে ভাসিয়ে দেবে। আর মৃত্যুর আগে আমি জেনে নাও রোহন, তোমার জেঠিমাকে কিন্তু তোমার বাবা খুন করেনি, করেছি করেছি আমি। যাই, চলে আয় বলছি সাইকেল। তুফান সিং, তুই আসলে আসল প্রান্তে আমি তুফান সিং আছি, তুমি আমাকে তুমি তাহলে আসল কালপেট। তোমাকে তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি এমন শাস্তি দেবো তুমি কল্পনাও করতে পারবে না। ছেলেটাকে বাঁচতে না, তুমি বাবাকে তুমি বাবাকে মেরো না, তোমার সেই তুমি আমাকে তুমি আমাকে মেরে দাও। আমাকে দাদা কি কখনো ভাইকে বাঁধতে পারে? দাদা, তুমি আমাকে ভাই বলে তুমি আমাকে ভাই বলে ডাকলে? কে 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 তুমি কে তুমি? যে রাখো এ দেখ আমি কে আমি কে। রোহন, আমি বেঁচে আছি রে ভাই আমি বেঁচে রে ভাই। এই শয়তান কোন ছেলে এই শয়তান কৌশিকলাইকে শাস্তি দেওয়ার জন্য ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছে। দাদা, ও কাকা, তুমি ওভাবে মুখ ফিরিয়ে আছো কেন গো কাকা? আমি বেঁচে আছি শুনে তুমি কি একটু আনন্দ হয়নি কাকা? বলে আয় আমার লজ্জা দিচ্ছে কথা ও কথা বলে আমার কথা বলে কই আমার লজ্জা দিস না। পুলিশ সাথে সেদিন একটা পুলিশ সেদিন আমি তোকে একটা খুনে সাজিয়ে জেল খাটতে পাঠিয়েছিলাম। আমি জেল খাটতে পাঠিয়েছিলাম। সেই কথা ভাবলে আমার লজ্জায় কাকা, তুমি কেন মরবে গো কাকা? তুমি কেন মরবে? মরবে না, শয়তান করছে লাইনি, ওকে আমি এমন মারবো কুসুর করবো করতে পারবে না। আমার রূপসার কি হবে কিন্তু আমার রূপসার কি হবে দাদা? ওই শয়তানটা যদি ওই শয়তানটা যদি কোনো ক্ষতি করে দেয়? পারবে না মিস্টার মিস্টার লাহিড়ী লাহিড়ী, আর পুরো গেমটাকে আমি জাল বিছিয়ে একটা ঘিরে রেখেছি। ইচ্ছা করলে ওকে আমি এখানে শেষ করে দিতে পারতাম, যাতে যাতে ও আমাকে সন্দেহ না করতে পারে। তাই আমি কি ওই রূপসাকে হাতে ছড়িয়ে দিলাম। এবার রূপসার কাফনকে উদ্ধার করতে আমি ওর উপর চরম আঘাত আনবো। আমি তোমার সঙ্গে যাবো না, ওই শয়তানটাকে চরম শাস্তি দিতে।
কি পথ করলাম বলা আপনি তো মস্ত মানুষ আপনি তো দেখছি মস্ত বড় একটা শিকারী। এক দিলে দুই পাখি এক দিলে দুই পাখি মারতে যেমন পারে, আবার অন্যের গালে বন্দুক রেখে শিকার শিকার করতে পারে। এসব তুমি কি বলছো? এসব তুমি কি বলছো? সেদিনকে একটা অন্তঃসত্ত্বার মিথ্যে নাটক করে তুমি আমায় ফাঁসিয়েছিলে। তোমার লজ্জা তোমার লজ্জা করলো না? নিজেকে কলম নিজেই নিজেকে কলঙ্কিত করে সেই কলঙ্ক আমার ঘরে চাপিয়ে দিতে। ছি ছি ছি, তোমার মতো কলম তোমার মতো কলঙ্কের বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। তাই তোমাকে আমি খুন করবো।